তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছিল ভোট পর্ব মিটতেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন অধিকাংশ বিধায়করা, আর সাংসদদের মধ্যে 20 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে সরাসরি যোগ দেন এনসিপিআই নামের এক অখ্যাত দলে। এরপর গঙ্গা দিয়ে কিছুটা জল গড়িয়ে গেছে। সংসদের অধিবেশন যত এগিয়ে আসছে তত আবার এদের তৎপরতাও বাড়ছে। আজ দেখা গেল সংসদে আলাদা ঘরও পেয়েছেন এই সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা হয়েছেন, আগেই আমরা এই খবর করেছি। কিন্তু এরপর এদের ভবিষ্যৎ কি? রাজনৈতিক উদ্দেশ্য তো মোটামুটিভাবে স্পষ্ট, কিন্তু কোন পথে যাবেন এরা, এদের ভবিষ্যৎ কি? আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আবার গতকাল সম্ভবত সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন অমিত শাহর সঙ্গে, স্পিকারের সঙ্গে। তারপর আজকে আলাদা দল ঘরও পেলেন। এবার মানে এদের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি? যে বিজেপিকে ভোট দেওয়া, অধিবেশনে যে বিলগুলো আসবে সেগুলো পাশ করানোর ক্ষেত্রে? দেখো, সেদিক থেকে তো একটা কোঅপারেশন, কোঅর্ডিনেশন দেখা যাচ্ছে, কিন্তু যে 20 জন সাংসদ আজকে এনসিপিআই নামক একটি অখ্যাত দলে যোগ দিয়েছেন, তারা তো এই এনসিপিআইতেই থাকতে চান না। ঠিক, তারা তো চান না যে একটা এনসিপিআই এর মধ্যে একটা সদ্য গজিয়ে ওঠা পার্টির সাংসদ হিসেবে বাকি 3টে বছর কাটিয়ে দিতে, বা তাদের ভবিষ্যৎটা এনসিপিআই এর মাধ্যমেই নিশ্চিত করতে। তাদের তো মুখ্য হচ্ছে ওই 4 ধামের মতন, কেদারনাথ বদ্রীনাথের মতন হচ্ছে যে বিজেপিতেই আলটিমেটলি বিলীন হয়ে যাওয়া, ঘুরে হোক যেভাবে হোক, হ্যাঁ, ঘুর পথে হোক বা যেভাবে হোক, একটা কোনো কৌশলে বিলীন হয়ে যাওয়া বা মিশে যাওয়া। এখন একটা সাইকোলজিক্যাল জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটা গল্প করে বলি। হ্যাঁ, নিশ্চয়ই। দর্শকরা তো আমাদের কাছে গল্প শুনতে চান, তোমার কাছেই পুরনো গল্প বা যেটাই। আমরা তখন দিল্লিতে আনন্দবাজার পত্রিকার দিল্লি ব্যুরোতে আমরা কয়েকজন সাংবাদিক কাজ করি। তো কলকাতা অফিসের মনে হয়েছে যে বাজেটের দিন কলকাতা থেকে কেউ একজন গেলে তিনি বোধহয় ওখানে গিয়ে ভালো রিপোর্টিংটা করতে পারবেন। এবার কলকাতার যিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তার বোঝার ভুল বা অপরিণাম দর্শিতা যাই হোক না কেন, সেটা হতেই পারে, এটা তো কাজ করতে গেলে ভুল হয়। উদ্দেশ্যটা তো অসৎ ছিল না, উদ্দেশ্যটা ছিল সৎ, যে কাজের সুবিধা হবে, কারণ দিল্লিতে হ্যান্ডফুল অফ মাত্র কয়েকজন কাজ করে, তো একজন যান, কিন্তু তার তো পার্লামেন্টের কার্ড নেই। তার ফলে তিনি তো বাজেটটা পার্লামেন্টে গিয়ে দেখতে পেলেন না, পার্লামেন্টের বাজেটটার অ্যাকশনটা দেখতে পেলেন না। ফলে তিনি বসে বসে দিল্লি অফিসে বসে বসেই বাজেটটা দেখলেন, টিভিতেই দেখে, এবং একটা কপি লিখলেন, যেটা কলকাতায় বসেও হতো। তো দিল্লি অফিসে বসে বসে খবরটা দেখলেন, এবং তার খবরটাই যেহেতু কলকাতা থেকে পাঠিয়েছে, তো ফলে তো একটা, আমি কলকাতা থেকে পাঠিয়েছি, তাকে এমনি এমনি বৃথা যাবে। ফলে তার খবর, তার লেখার এই খবরটাই, মানে বাজেটের মেন খবরটা তার নামে ছাপা হলো। আচ্ছা, এবং বাইলাইন বেরোলো। মানে রিপোর্টারদের যে নাম বেরোয় আমরা তো, তুমি আমি জানি, কিন্তু দর্শকরা অনেকেই জানেন না, তো তার বাইলাইন বেরোলো। তো আমার আর এক সহকর্মী ছিলেন, যিনি একটি এখন ইংরেজি দৈনিকের দিল্লিতে একটি বড় পদে রয়েছে, সাংবাদিক। তো ও মজা করে বললো, আরে এ তো রেল লাইন থেকে নেমেই বাইলাইন। আরে মানে উপমাটা ভালো, মানে রাজধানী এক্সপ্রেসে এসছে, তো রেল লাইন থেকে নেমেই বাইলাইন। এবং দিল্লিতে কাজ করে আনন্দবাজার পত্রিকার প্রথম বাইলাইনটা পাওয়াটা কঠিন ছিল, যে একটা এক্সক্লুসিভ স্টোরি হবে, কোনো এক্সক্লুসিভ খবর, তবেই তো বাইলাইন বেরোবে। একদম। তো অত সহজে একটা বাইলাইন, যেটা তোমাদের হয়তো কষ্ট করে অর্জন করতে হচ্ছে দিল্লির ডেডলাইনে এবং টিভি দেখে। তো এই যে রেল লাইন থেকে নেমেই বাইলাইন, এইটা 3 জনের জন্য তৃণমূলে হয়ে গেছে। কেমন? সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াই এবং সুস্মিতা দেব, তারা রাজ্যসভা সাংসদ ছিলেন। একদম। তারা ইস্তফা দিয়েছেন এবং রাজ্যসভার ভোট হয়েছে। এমনই ভোট যেখানে আর একটা ক্যান্ডিডেট অপোজিশনে দেওয়ার সুযোগ ছিল এবং নাম্বারও ছিল, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এক অদৃশ্য কারণে সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, কিন্তু নাম্বার ছিল। তুমি যদি 294-কে ভাগ করে দেখো, বিজেপির এখন সাংসদ সংখ্যা হচ্ছে, বিধায়ক সংখ্যা 207, তাই তো 207। তো সেটাকে যদি তুমি আজকে 3 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে কত হয়? তাহলে হয় মোস্ট প্রবাবলি 69, তাই তো? তাহলে 69 জন করে 3 জন ভোটার দিলেন, তাহলে বাকি তো রয়ে গেছে এখনো 85 জন
বা 84 জন এমএলএ ভোট, তো 84 জন তো অপোজিশনে ভোটার রয়েছে, তাহলে ক্যান্ডিডেট দিলেন না কেন? তো যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। কোথাও একটা ঐকমত্যের ভিত্তিতে দিতেই পারে। আমি বলতে চাইছি যে এই যে রেল লাইন থেকে নামে বাই লাইন, এই উপমাটা এখানে প্রযোজ্য। তুমি যেটা বললে গল্পটা, যে বিজেপি তৃণমূল ছাড়লাম আর বিজেপির এমপি হয়ে গেল সঙ্গে সঙ্গে, এরা তো পার্লামেন্টের সময় একসাথেই যেতেন। রাজ্যসভা লোকসভা আলাদা, কিন্তু সংসদ ভবনটা তো এক, এবং একসাথেই বিচরণ করতেন, একসাথেই বিজেপি বিরোধী কেন্দ্র বিরোধী আন্দোলনে সামিল হতেন, একসাথেই প্ল্যাকার্ড তুলে ধরতেন প্রকাশ সিং বড়াইক এবং শতাব্দী রায়। তো ওরা হয়ে গেলেন বিজেপির সাংসদ, এরা হয়ে গেলেন এনসিপিআই। তারা একটা পুরো একটা চরম একটা বৈষম্য, ঠিক আছে? মানে ওইদিকে রোদ ঝলমলে দিন, এইদিকে একটা ঘন কুয়াশা আস্তীর্ণ একটা পরিবেশ, হাত কামড়ানোর সামিল, ঠিক আছে? তো এদের মধ্যে অনেকের মধ্যে অস্থিরতা বাড়ছে, এবং এদের আজকে একটা নিজেদের মধ্যে ভিডিও কনফারেন্সিং না, একটা কনফারেন্স কল ছিল ফোনে, এনসিপিআই 20 জন, 20 জন তাতে সামিল হননি। আচ্ছা, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি এয়ারপোর্টে ছিলেন, এয়ারপোর্টে থেকেই ফোনটা হয়তো ধরতে পারতেন, কিন্তু ধরেননি। কাকুলি ঘোষ ছিলেন, শতাব্দী রায় ছিলেন, মোস্টলি কলটা শতাব্দী রায় করেছিলেন, বাপি হালদার ছিলেন, মিতালি বাগ ছিলেন, পার্থ ভৌমিক ছিলেন, এরকম অনেকেই ছিলেন। তো অরূপ চক্রবর্তী ছিলেন, বাঁকুড়ার সাংসদ। যে এদের অনেকের মধ্যে এই অস্থিরতা কাজ করছে যে আমরা আর কতদিন এনসিপিআই থাকবো, আমরা কতদিন আর দুয়োরানি থাকবো, আমরাও তো সুরানি হতে চাই। তো এই একটা অস্থিরতা কাজ করছে। তার মধ্যে মরুভূমির মধ্যে মরীচিকার মতো একটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করেছেন, করে একটি বলেছেন যে আমরা যে 20 জন এই যে সাংসদ এনসিপিআই, আমরা তো একটা জায়গায় বসবো, আমাদের একটা ঘর দাও। তবে পার্লামেন্টের পুরনো ভবনে, মানে পুরনো সংসদ ভবনে একটা ঘর দেওয়ার কথা হয়েছিল, স্পিকার বলেছিলেন। আমার কাছে যতদূর খবর, সুদীপবাবু বলেছেন যে আমাদের অনেকেরই বয়স হয়েছে, ওই নতুন ভবন আর পুরনো ভবনের মধ্যে যাতায়াত করতে অসুবিধা হবে, নতুন ভবনে একটা কক্ষ দিন। তো নতুন ভবনে একটা কক্ষ দিয়েছে, সেটা দিয়েছে, কিন্তু এখনো এনসিপিআই, তারা এনসিপিআই। এবারে এই এনসিপিআই এরও তো স্পিকারের মান্যতা ইত্যাদি প্রভৃতি এখন ঝুলে রয়েছে। এখন ঠিক হয়েছে যে 19 তারিখ এই যে 20 জন সাংসদ, তারা একটা নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং একটা রেজলিউশন নেবেন, যে নিয়ে স্পিকারের কাছে জানাবেন যে আমাদের একটি ব্লক হিসেবে চিহ্নিত করে, এনডিএ আলাদা ব্লক, আচ্ছা এনডিএ ইউপিএ এসব পরের কথা, আগে আমরা যে এনসিপিআই এবং 20 জন এমপি আমাদের এই যে তৃণমূলের যে বসার আসন ছিল সেখান থেকে আলাদা করে দিয়ে, আচ্ছা তারপর তৃণমূলের বসার আসনটা ছিল তো অপোজিশনের দিকে, আর এরা বলছে তো আমরা এনডিএ কে সাপোর্ট করতে চাই, তার মানে তো তোমাকে নিয়ে আসতে হবে ট্রেজারি বেঞ্চের দিকে, শাসক দলের বেঞ্চের দিকে, ট্রেজারি বেঞ্চের দিকে। তো ট্রেজারি বেঞ্চের দিকে এবার ওখানে তৃণমূলের যে বাকি 2-4 জন থাকবেন, মানে আমি এনডিএ কে সাপোর্টও করছি আর বিরোধী বেঞ্চে বসে আছি, এটাও একটা অস্বস্তিকর ব্যাপার। তো এরা চাইছেন যে এদেরকে পার্লামেন্টের মধ্যে একটা সেপারেট ব্লক দেওয়া হোক, আচ্ছা তাহলে তারা ওখানে বসতে পারে, কিন্তু সেটা এখন নিষ্পত্তি হয়নি। এখন স্পিকারের অফিস থেকে বলা হয়েছে, সম্ভবত আমরা যা সূত্রের খবর, সেটা হচ্ছে যে আপনার একটা রেজলিউশন নিন, সেই রেজলিউশনের কপিটা আপনার স্পিকারকে দিন 19 তারিখ, তাহলে স্পিকার কনসিডার করে আপনাদের একটা ব্লক দেওয়ার কথা, মানে রেজলিউশনটাই ব্লক সংক্রান্ত, রাইট? আচ্ছা, এখন এটাও শেষ নয় কিন্তু, আচ্ছা এরপর মানে এটা ছোট গল্প না, না তুমি বড় পুরোটাই বলো, বাবা ছোট গল্পই শেষ হয়ে যাওয়া হইল না, মানে এর এখন অনেকগুলো স্তর আছে, ঠিক আছে? তো এখানে তুমি কি ভাবছো আমি একটা বিশাল কিছু বলে ফেলবো? না, আমি সেটা প্রত্যাশা করছি না, কিন্তু তুমি গল্পটা, তুমি ওটার একটা কৌতূহল জন্মাচ্ছে আর কি, কোথায় গিয়ে এটা ছোট গল্প হোক বড় গল্প কোথায় শেষ হবে। এবার কথা হচ্ছে যে এদের অনেকের মধ্যে, আমি নাম বললে কারো কারো রাগ হতে পারে সাংসদদের মধ্যে, হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি তো এই কনফারেন্স কলের কান পেতে ছিলাম না, কিন্তু দেখো আমাদের কাজই হচ্ছে দেওয়ালে কান পেতে থাকা, আর আমাদের নামই দেওয়াল, ঠিক আছে? একদম, কান তো আমাদের পেতে থাকতেই হবে, দেওয়ালেরও কান আছে। তো এদের মধ্যে অনেকের একটা অ্যাসপিরেশন হচ্ছে যে যেহেতু আজকে আমরা এনসিপিআই 20 জনের ব্লক এবং এনডিএতে যে জাতীয় গণতান্ত্রিক জোট বিজেপির নেতৃত্বে, এখানে আমরাই দ্বিতীয় বৃহত্তম শরিক দল হতে চলেছি বা হয়েছি,
কারণ সেকেন্ড লার্জেস্ট যে এলআই সেটা হচ্ছে টিডিপি মোস্ট প্রবাবলি 16 জন সাংসদ, তাই তো? 20 নিচে, হ্যাঁ হ্যাঁ, জেডিইউর আরো কম। আরো কম। তাহলে আমরা 20 জন, মানে আমরা হচ্ছি যে সেকেন্ড লার্জেস্ট NDA এলআই। এখন আমরা বিজেপিতে মিশে যাই বা আমরা এনসিপিআই মানে একটা পৃথক সত্তা নিয়ে থাকি, তাহলে তো আমরা 20 জনের ব্লক হিসেবে অ্যাটলিস্ট দুটি মন্ত্রক দাবি করতে পারি, আচ্ছা, দুটি মন্ত্রক দাবি করতে পারি। ক্যাবিনেটই চাইবে, কারণ টিডিপিরও তাই আছে। তো সেইটা একটা এদের মধ্যে একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে তাহলে যদি হন তাহলে কে হবে, কে এগিয়ে, এই দুটো বা তিনটে যাই হোক, সেখানে এই একটা অদ্ভুত, সেখানে একটা লড়াইয়ের একটা প্রশ্ন চলে আসতে পারে। আবার লড়াইয়ের প্রশ্ন আসতেই পারে। প্রত্যেকেরই তো কি পেলাম এই একটা অবস্থায় দাঁড়িয়ে সবাই। এখনো পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে যে পুরনো দলে যা অতীতে একটা সময় ব্যবস্থা ছিল তৃণমূলে, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার লিডার, শতাব্দী রায় ডেপুটি লিডার, আর কাকলি ঘোষদস্তিরা চিফ হুইপ, এইটা এনসিপিআই এটা এখন ফিক্সড। মানে আর যদি কোনো অঘটন না ঘটে বা নতুন ঘটনা না ঘটে, এটা এখন ফিক্সড। এবং গতকাল সুদীপদা গিয়ে অমিত শাহের সঙ্গে মিটিংও করেছেন। তো এটা ফিক্স যে এই 3টে পদ। এখন বাকি যারা রয়েছে তাদের মনে হতে পারে আর এরা তো পদ পেল, বা মন্ত্রিত্ব হোক বা পদ যেটাই হোক, মানে পার্টি, এবং সেখানে তারা সম্মানজনক, যদি এনডিএ এর এলাই এরা হয়ে যায় তাহলে তো দ্বিতীয় বৃহত্তম শরিকের লোকসভার দলনেতা বলে একটা পরিচিতি পেলেন। তো বাকিরা কি পেলেন? তো সেইখানে একটা অ্যাসপিরেশন আছে যে যদি একটা বা দুটো মন্ত্রক তাদের দেওয়া হয়, যেটা নিয়ে আমার ঘোরতর সংশয় আছে যে দেওয়া হবে কি হবে না। কিন্তু এদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা আছে যে শুধুমাত্র মন্ত্রক নয়, যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যেগুলো আছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন্তত একটা বা দুটো কমিটির চেয়ারম্যান করা হোক। আচ্ছা আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কোনো কমিটি বা কিছু যদি হয় আর কি। এবার এদের মধ্যে লড়াইয়ের জায়গাটা কোথায়, যে ধরো আজকে বর্ধমানের শর্মিলা সরকার, ডক্টর শর্মিলা সরকার, তিনি প্রথমবার সাংসদ, তিনি যে খুব একটা মাস লিডার এরকম নয়, বদনাম তাই কেউ দিতে পারবেন না, ঠিক আছে? তার ফলে হচ্ছে যে যিনি তুলনায় একটুখানি এলাকায় পরিচিত স্থানীয় রাজনীতি করেছেন, সংগঠন করে উঠে এসেছেন, তার মনে হচ্ছে যে আমি তো যদি মন্ত্রী কেউ হয় তাহলে আমি তার দাবিদার হতে পারি। এটা কার? অরূপ চক্রবর্তী? না, আমি নাম বলে তুমি বলছো না, অরূপ চক্রবর্তী তো, আমি বলছি দাবিদার, লোকাল এতদিন সংগঠন করেছেন এরা। না, অরূপ চক্রবর্তী সংগঠন করেছেন ঠিকই, অরূপ চক্রবর্তী সম্ভবত এক সময় জেলা সভাপতি হচ্ছে, জেলা সভাপতি, কিন্তু অরূপ চক্রবর্তী তো মানে শারীরিকভাবে সুস্থ নন। আচ্ছা, তিনি এখনো মনে হয় দিল্লিতে রয়েছেন এবং চিকিৎসাধীন, বা তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু শরীরটা করা ভালো যাচ্ছে না। তো এরকম তো অনেকেই আছে। পার্থভৌমিক আছে। না, পার্থভৌমিকের ব্যাপারটা আলাদা করে বলতে হয়, যে পার্থভৌমিকের কিন্তু এই রকমের মন্ত্রী হওয়া বা এখনই তাড়াহুড়ো করে লাফিয়ে ঝাঁপিয়ে না, তার মনে হয় যে পরিস্থিতি একটা পরিবর্তিত পরিস্থিতিতে সহিষ্ণুতার সঙ্গে অপেক্ষা করাটা বাঞ্ছনীয়। এবং আজকে যে কনফারেন্স কল হয়েছে সেখানে মনে হয় তিনি এই মতটাই দিয়েছেন যে এত অসহিষ্ণু হয়ে এত তড়িঘড়ি করে, এবং পার্টিটা তো বিজেপি পার্টি, তারাই ডিসাইড করবে যে তারা কাকে কি দেবে কি দেবে না। তো আমি তো এখানে ডিসাইডিং ফ্যাক্টর নই, আমার বার্গেনিং অথরিটিও নেই আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, ফলে তিনি সহিষ্ণুতার সঙ্গেই ধৈর্য রাখতে চান। কিন্তু ওরা অনেকে মনে করেন যে এনসিপিআই, আমরা কি এনসিপিআই তে যোগ দেওয়ার জন্য এসেছি নাকি, আমরা তো বিজেপি দেখে এসেছি। আমি কোনো নাম বলবো তো? না, বলবে না তুমি, তোমার এটা খুব একটা বাজে হয়ে আছে সম্রাট, তুমি আমাকে বিপদে ফেলে দেবে। তুমি আমাকে বিপদে ফেলো না, ঠিক আছে? নাম বললে কোথায় রাগ হবে, কালকে আবার তোমায় টেক্সট করবে না, আবার চিঠি পাঠিয়ে দেবে না। আমি নাম বললে মানে অ্যাকচুয়ালি নাম বলাটা ঠিকও হবে না। নাম বলতে গেলে তার সাথে আমার কথা বলতে হয়, আমি তো জনে 20 জনের সাথে কথা বলিনি, তো না বলে তার নামটা বলে দেওয়াটা তার প্রতি অবিচার করা হবে। কিন্তু জেনারেলি সেন্স হচ্ছে যে আমরা তো এনসিপিআই নামক একটা অখ্যাত পার্টিতে সাংসদ হওয়ার জন্য আসিনি, তার থেকে তো তৃণমূল
সুদিনে হোক বা দুর্দিনে হোক এর থেকে বড় নাম। তৃণমূল পশ্চিমবঙ্গে হেরে গেছে ঠিকই, তবু তো তৃণমূল একটা 15 বছর ধরে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে রাজনীতি করছেন, দীর্ঘ তার রাজনৈতিক যাত্রাপথ, সেই লোকসভা সেকেন্ড লার্জেস্ট, সেই সিম্বল এবং সেই পতাকাটা তো এনসিপিআর থেকে ওজনদার এখনো। একেবারে। তো তাহলে এটা একটা নিষ্পত্তি হোক, কিন্তু এই যে তড়িঘড়ি তাদের যে এনসিপিআই এর ব্লকে সামিল করে দেওয়া হলো বা হলেন, তারপরে কেমন একটা তারা মনে করছেন, আশঙ্কা করছেন যে একটা দিল্লির দিক থেকে একটা শৈত্য ঠান্ডা, ওখানে কোথাও একটা পাঠিয়ে দিয়ে, আচ্ছা একটা ঠান্ডা দেখাচ্ছে, মানে যতটা ওয়ার্ম তারা আশা করেছিলেন, যতটা ওয়ার্মথ তারা দেখেছিলেন 8 জুন, ঠিক আছে, 8 জুনই তো দিনটা, যেদিনকে তারা গিয়ে মতিলাল নেহেরু মার্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যান, এবং সেই বিকেলেই আবার শতাব্দী রায়ের বাড়িতেও কিছু সাংসদকে নিয়ে মিটিং হয়। সেই ওয়ার্মটা কোথাও একটা মনে হচ্ছে একটা ঘাটতি তারা মনে করছেন, এবং তারা তাদের দিক থেকে একটা অসহিষ্ণুতা বা একটা ছটপটানিও কিছু কিছু কয়েকজনের মধ্যে দেখা যাচ্ছে, যে কিছু একটা হোক, কারণ হচ্ছে যে আমরা তো এনসিপিআই করতে আসিনি। তো এইরকম একটা দোলাচলে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, ফলে তাদের তো একটা ভবিষ্যৎ কোথাও গিয়ে একটা অনিশ্চিত আর কি এখনো তারা মনে করছেন। হ্যাঁ, আর বিজেপির দিক থেকে একটা গোড়ার ভাবনা তাদেরকে হয়তো বলা হয়েছিল বলে সূত্রের দাবি, সেটা হচ্ছে যে আগামী দিনে যদি সত্যি ডিলিমিটেশন হয়, তাহলে পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা 42 থেকে বেড়ে 63 হতে পারে, মানে 1/3 বেড়ে যাবে। 42 + 21 63। যদি 21টা সিট বেড়ে যায়, তাহলে এই যে 20 জন সাংসদ, তাদের মধ্যে 5 বছর বা 3 বছর পরে আর সবাই হয়তো ভোটে দাঁড়াতে চাইবেন না, বাকিদের 10-12 জনকে অ্যাকোমোডেট করে নেওয়া যেতে পারে। সেটা কি সরাসরি বিজেপিতে যোগ দিয়ে? হ্যাঁ, আবার কি আছে, মানে প্রার্থী হিসেবে। তো সেই একটা মানে সেটা একটা স্থানীয় স্তরে একটা, যদিও 3 বছর অনেক দূর, এর মধ্যে স্থানীয় স্তরে বিজেপির একটা, এইটা আবার তুমি এমন বলছো, তাহলে আমাকে আবার একটা রামায়ণ মহাভারত বলতে হয়। দেখো, তুমি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আমি আগেও বলেছি, হ্যাঁ এটা তুমি বলেছিলে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়া গোয়ালিয়রে কংগ্রেসের একটা বিপুল ঐতিহ্যের সঙ্গে তারা কংগ্রেসী রাজনীতিটা করেছে পারিবারিক ভাবে, এবং আবার সেই গোয়ালিয়রেই রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া, তিনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে রাজনীতি করেছেন এবং বিজেপি রাজনীতি করেছেন, ঠিক আছে। তার ফলে হচ্ছে যে ওইখানে যে বিজেপি, তাদের কাছে তো গ্রহণযোগ্য ছিল না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, একেবারেই নয়। কিন্তু সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তো পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং এখন মন্ত্রী। সেক্ষেত্রে তার অ্যাকসেপ্টেন্স নিয়ে খুব একটা সমস্যা হলো কি, বিজেপি একটা রেজিমেন্টাল পার্টি, বিজেপি ওটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। শুধুমাত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কথা কেন বলছি, দেখো তোমার জিতিন প্রসাদ, ঠিকই, আরপিএন সিং, উত্তরপ্রদেশের দুজন নেতা, তাদের মধ্যে জিতিন প্রসাদ সম্ভবত এখন কেন্দ্রের প্রতিমন্ত্রীও। তো ফলে এদেরও তো অ্যাকোমোডেট করেছে বিজেপি, এবং এরা তো মন্ত্রী হয়ে গেছে, শুধুমাত্র জিতেছেন তা নয়। তার ফলে যে ওইটা উইথ টাইমস, কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও বিজেপিতে যাওয়ার পরে কিছুটা সময় নিয়েছেন, জিতিন প্রসাদ, আরপিএন সিংও কিছুটা সময়, এবং লোকাল যে বিজেপি তাদের সাথে আস্তে আস্তে তারা মিশে গেছেন, গিয়ে একটা সময় পরে তারা প্রার্থী হয়েছেন এবং জিতেছেন, সিম্বলে জিতে গেছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন, দেখো, সেটা হচ্ছে যে এদের এই যে কৌশলগতভাবে বিজেপি একটা, তো বোঝাই যাচ্ছে কেন এনসিপিআইতে যোগ দেওয়া বা কিছু। এবার সংসদের অধিবেশন আসছে, বেশ কিছু বিল আসবে, তার মধ্যে অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল বিল, যেগুলো হচ্ছে তারা এতদিন ধরে অপোজ করে এসেছেন সংসদে। সেক্ষেত্রে এদের ক্ষেত্রে কি কোথাও গিয়ে সব বিলে সাপোর্ট করার ক্ষেত্রে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তারা তো প্রত্যেক প্রশংসা করছেন এখন বিজেপি সরকারের, সরাসরি করছে। তারা বলছেন আমরা ইন্ডিয়ার সাপোর্টিং, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করতে চাই, তারা তো প্রকাশ্যে বলছেন, তো কোনো সমস্যা। এটা তারা রাতারাতি ভাবে অবস্থান বদল করেছেন। যেমন সুস্মিতা দেব, আমি সেদিনকেই দেখলাম যে রাজ্যসভার মনোনয়ন যখন জমা দিতে এসেছেন, তখন তিনি বলছেন যে আমি আমার মতাদর্শ বদল করেছি। যদি
সামারসল্ট হয়ে থাকে, তাহলে আমি সামারসল্ট দিয়েছি, দিয়ে আমি আমার মতাদর্শ চেঞ্জ করেছি। কোনো ভনিতা করেননি কিন্তু, না, সরাসরি বলেছেন একদম। যে আমি সামারসল্ট দিয়ে মতাদর্শ চেঞ্জ করেছি, তো মতাদর্শ চেঞ্জ করেছেন। অ্যাকচুয়ালি সুস্মিতা দেব, প্রকাশিক বড়াই বা সুখেন্দু শেখর রায়, এদের কাছে ব্যাপারটা এখন সহজ হয়ে গেছে। কারণ সুখেন্দু শেখর রায় একটা পায়োনিয়ারে সংবাদপত্রে একটা পোস্টারে লিখেছেন হিজ জার্নি টুয়ার্ডস ন্যাশনালিজম, জাতীয়তা বোধের নাকি দিকে উদ্দেশ্যে যাত্রা, তার একটা মোস্ট প্রবাবলি এইরকমই হেডিং ছিল। বা উনি বা সুস্মিতা দেব বলছেন যে সামারসল্ট দিয়েছেন তার মতাদর্শগত, প্রকাশিক বড়াই বলছে। তো ফলে তাদের কাছে স্ট্রেট, তারা বিজেপি হয়ে গেছে। এদের কাছে এটা হয়ে গেছে ত্রিশঙ্কু, না আছেন তৃণমূলে, না জয়েন করতে পেরেছেন বিজেপিতে, একটা এমন একটা অখ্যাত পার্টি যার প্রতীক নিয়ে কোনোদিন লড়াইও করতে পারবেন না। তার মানে এটা বলতে পারি যে এই তিনজন, মানে সুখেন্দু শেখর, প্রকাশিক বড়াইক আর সুস্মিতা দেব, আমি এই ত্রয়ী বলি বা ত্রিদেব বলি, এরাই এই মুহূর্তে এদের অস্থিরতার প্রধান কারণ। হ্যাঁ, মানে তুমি তো দেখতে পাচ্ছ যে একটা চরম বৈষম্য দেখতে পাচ্ছ। তবে কি যে পার্লামেন্টের সেশন শুরু হচ্ছে, বাদল অধিবেশন, এবং মোস্ট প্রবাবলি 22 তারিখ দিল্লিতে ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা, তিনি এই যে এনসিপিআই 20 জন সাংসদের সঙ্গে বসবেন, এবং সেক্ষেত্রে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিতে পারেন। তো সেইখানে একটা মুখোমুখি সামনাসামনি একটা আলোচনার একটা সুযোগ তৈরি হতে পারে। মানে এই মুহূর্তে এই 20 জন সাংসদ কোথাও গিয়ে একটা শাঁখের করাতের মতো তাদের কাছে, এবং এই 3 জন রাজ্যসভায় সরাসরি চলে যাওয়াতে, দল বদলেই বিজেপির টিকিটে চলে যাওয়াটা এদের কাছে একটা রেল লাইন থেকে নেমে বাইলাইন, তোমার সেই উপমা। এবং এদের অস্থিরতার কারণ এই মুহূর্তে কেন, সেটা অনেকটাই পরিষ্কার, আমাদের ব্যাখ্যা থেকেও আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার। তবে তারা কি করতে পারেন, বা এনসিপিআই নিয়ে তারা একটু অস্থিরতার মধ্যেই রয়েছেন, কিছুটা হয়তো ইনসিকিউরিটির মধ্যেও রয়েছেন আর কি, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবকিছু নিয়ে। তো সংসদের এবারের অধিবেশনটা, বাদল অধিবেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট। সেখানে তাদের কি, মানে তারা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারেন, তাদের গতিবিধি কি হতে পারে, তারা কি ভূমিকা নেবেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। সে তো আগামী দিনই বলবে। আপাতত আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সব খবর, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।